শহরের এক কোণে, যেখানে ভিড়ভাট্টা একটু কম, সেখানেই আয়েশা আর মরিয়ম থাকে। মা বাবা কেউ নেই ওদের। দুনিয়ায় আপন বলতে শুধু একে অপরকে চেনে। অভাব ওদের পিছু ছাড়ে না, কিন্তু আয়েশার জেদ আর মরিয়মের ভালোবাসা দিয়েই কোনো মতে দিন চলে যায়। দিদি, বড্ড খিদে পেয়েছে রে। ঘরে এক মুঠো চালও কি নেই? তুই একটু ধৈর্য ধর বোন। আজ একটা বাড়িতে গিয়ে কাজ করে আসব। কাজটা মিটে গেলেই চাল নিয়ে ফিরব। তখন একদম পেট ভরে খাবি। মরিয়মের ক্ষুধার্ত মুখটা দেখে আয়েশার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কিন্তু ও জানে, ও যদি ভেঙে পড়ে তবে ছোট বোনটার কি হবে। আয়েশা অন্যের বাড়িতে হাড় ভাগা খাটুনি খাটে, হাত পা সব ঝিনঝিন করে, তাও থেমে থাকলে চলবে না। ওর একটাই লক্ষ্য, বোনটাকে কোনো মতে বাঁচিয়ে রাখা। দিদি, বাইরে কি বাজ পড়ছে রে? আমার খুব ভয় করছে। ভয় পাস না রে পাগলি, আমি তো আছি তোর পাশে। তুই আমার বুকে মুখ লুকিয়ে থাক, কিচ্ছু হবে না। ঝড় বৃষ্টির রাতে চারপাশটা যখন অন্ধকার হয়ে আসে, তখন এই দিদির বুকটাই ছোট বোনের কাছে সবথেকে নিরাপদ জায়গা। মা, আজ এই শেষ সম্বলটুকুও আমায় হারাতে হবে। মরিয়মের মুখে অন্ন তুলে দিতে এর চেয়ে বড় কোনো পথ যে আমার জানা নেই। দিদি, ওটা কি মায়ের দুল? তুই কি ওটা বেছে দিবি? সংসার চালাতে গেলে অনেক কিছুই ছাড়তে হয় বোন। তুই চিন্তা করিস না, আমাদের ভাগ্য একদিন নিশ্চয়ই বদলাবে। আমরা হার মানছি না। আয়েশা বেরিয়ে পড়ল মায়ের শেষ স্মৃতিটুকু নিয়ে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল ওর, কিন্তু ছোট বোনটার ক্ষুধার্ত মুখটা মনে পড়তেই ও নিজেকে শক্ত করল। আজ ওই দুলজোড়াই ওদের বেঁচে থাকার সম্বল। খুবই সামান্য ওজন খুকি, এতে তো বেশি টাকা হবে না। জেঠু, যা হয় দিন, আমার বোনটা কাল থেকে কিচ্ছু খায়নি। দয়া করে একটু দেখুন। টাকাটা হাতে আসতেই আয়েশা আগে ছোট বোনের পেটের কথা ভাবল, আর ভাবল ওর পড়াশোনার কথা। অভাবের তাড়নায় যেন মরিয়মের শিক্ষাটা বন্ধ না হয়ে যায়, সেটাই ওর আসল লড়াই। দিদি, তুই এসে গেছিস? কি এনেছিস রে? আজ গরম ভাত আর আলু ভাতে হবে রে। আর দেখ, তোর জন্যে নতুন খাতা এনেছি। কাল থেকে আবার স্কুলে যাবি তুই। কিন্তু দিদি, মার দুলটা, ওটা কি আর ফিরে পাবো না? তুই বড় হয়ে যখন অনেক টাকা রোজগার করবি, তখন মার মতো আরও সুন্দর দুল কিনে দিস আমায়। এখন চল, রান্না করি। পেটে দানা পড়তেই দুই বোনের মুখে হাসি ফুটল। কিন্তু আয়েশা জানত এই সামান্য টাকায় কদিন চলবে। ওকে পাকাপাকি কোনো কাজ খুঁজতে হবে। ভাগ্যের চাকা ঘোরাতে গেলে শুধু চোখের জল ফেললে চলে না, ঘামও ঝরাতে হয়। মরিয়াম, কাল থেকে আমি ওই বড় কারখানায় কাজ খুঁজতে যাব। শুনেছি ওখানে মাটি দিয়ে হাঁড়িপাতিল তৈরির কাজ জানা থাকলে ভালো মাইনে পাওয়া যায়। আমিও যাব তোর সাথে দিদি। না রে, তুই মন দিয়ে পড়াশোনা করবি। এই আন্ধার ঘরটা তোকেই আলো দিয়ে ভরাতে হবে। পরদিন ভোর হতেই আয়েশা পৌঁছে গেল শহরের সেই মস্ত বড় কারখানায়। সেখানে চাকার উপর কাদা মাটি দিয়ে সুন্দর সব জিনিস তৈরি হয়। কিন্তু এত বড় গেট আর অত পুলিশ দেখে আয়েশার বুকটা দুরুদুরু করছিল। দাদা, একটু শুনুন না, আমি খুব ভালো মাটির কাজ জানি। ভেতরে কি কোনো কাজ পাওয়া যাবে? যা যা, এখানে তোর মতো বাচ্চার কোনো কাজ নেই। বড়দের কাজ এটা, যা বাড়ি গিয়ে খেলা কর। দাদা, দয়া করে একবার দেখুন। আমার ছোট বোনটা বাড়িতে একা, ওর পড়াশোনার খরচ জোগাতে হবে। এক কথা কতবার বলবো, ভাগ এখান থেকে। শহরটা বড় নিষ্ঠুর, এখানে চোখের জলের কোনো দাম নেই। আয়েশা ভাবল, ও কি তবে পারবে না? কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ল মরিয়মের হাসি মুখটা। ও কি খালি হাতে বাড়ি ফিরবে? দিদি কি কাজটা পেল? বড় শহরটা তো খুব ভয়ঙ্কর। দিদি একা সব সামলাতে পারবে তো?
দিদি জল খা, কাজটা হলো না তাই তো? ওরা ঢুকতে দিল না রে মরিয়ম, বলল আমি নাকি ছোট, কিন্তু আমি তো জানি আমি কাজটা পারব। ছাড় না দিদি, অন্য কোথাও দেখব। আমি না হয় মানুষের বাড়ি কাজ করব তোর সাথে। না, একদম না, তুই শুধু পড়বি। ওরা আমায় ছোট বলেছে তো কি হয়েছে, আমি নিজে ঘরে বসে মাটির হাঁড়ি পাতিল তৈরি করব, তারপর পাড়ার কাকিমাদের কাছে আর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করব। অল্প টাকা পাবো ঠিকই, কিন্তু নিজের পায়ে দাঁড়াবই। হার মানা আয়েশার রক্তে নেই। বড় গেট বন্ধ হয়েছে তো কি হয়েছে, নিজের ছোট্ট ঘরটাকেই ও এবার কারখানা বানাবে। ভাগ্যের সাথে ওর এই লড়াই থামবে না। সেই যে জেদ চাপল আয়েশার মনে, ও আর থামল না। সারাদিন লোকের বাড়ি কাজ করে রাতে এসে নিপুণ হাতে কাদামাটি দিয়ে হাঁড়ি পাতিল আর সুন্দর সব মাটির পুতুল বানাতে বসল। ওর হাতের কাজে এমন একটা জাদু ছিল যে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকত। ওরে আয়েশা, তুই তো খাসা হাড়ি বানাস রে। ওদিন ওই মেলায় তোর হাতের মাটির সরাগুলো দেখে সবাই আমায় জিজ্ঞেস করছিল কোত্থেকে কিনলি। আমি বললাম আমাদের পাড়ার ওই মেয়েটাই তো বানিয়েছে। আপনার পছন্দ হয়েছে কাকিমা, এটাই বড় কথা। নিন, এই ফুলদানিটা একদম রেডি। এই নে তোর পারিশ্রমিক। আর শোন, আমার বোনের মেয়ের বিয়ের সব মাটির তত্ত্ব কিন্তু তুইই দিবি। দিদি, দিদি দেখ, আমি স্কুলের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছি, আর আমার রেজাল্ট দেখে দিদিমণি খুব খুশি হয়েছেন। দেখলি তো মরিয়ম, তুই যদি মন দিয়ে কাজ করিস দুনিয়া তোকে ঠিক সম্মান দেবে। এই মেডেলটা আমাদের ওই দেওয়ালে টাঙিয়ে রাখব। ধীরে ধীরে আয়েশার সুনাম ছড়িয়ে পড়ল। এখন আর ও শুধু বাড়ি বসে কাজ করে না, বাজারের বড় বড় পাইকাররা ওর কাছে মাটির জিনিসের অর্ডার দিতে শুরু করেছে। অভাব হয়তো পুরোপুরি যায়নি, কিন্তু খিদের জ্বালাটা এখন আর আগের মতো নেই। দিদি, আমাদের কি এবার একটা ভালো ঘর হবে যেখানে বর্ষার জল পড়বে না? হবে রে বোন, আমি টাকা জমাচ্ছি। আমরা আর ওই ঘরে থাকব না, এমন একটা ঘর বানাবো যেখানে তুই রাজকন্যার মতো থাকবি। আর তুই, তুই কি হবি? তোর দিদি হওয়াটাই আমার সবথেকে বড় পরিচয় মরিয়ম। তুই হাসলে আমার সব কষ্ট ধুয়ে যায়। সময় কারো জন্য থেমে থাকে না। আয়েশার সেই রাতের মাটির কাজ আজ এক মস্ত বড় শোরুমে রূপ নিয়েছে। দুই বোন মৃৎশিল্প আজ শহরের সেরা দোকান। পাড়ার সেই ছোট্ট ঘর ছেড়ে ওরা এখন নিজেদের তৈরি একটা সুন্দর বাড়িতে থাকে। আয়েশা এখন শুধু কারিগর নয়, ও এখন এক বিশাল হাঁড়ি পাতিল আর মাটির শৌখিন জিনিসের মালিক। হ্যাঁ দিদি, আমি বেরোচ্ছি। আজ স্কুলের অনুষ্ঠানে তোমাকেই কিন্তু প্রধান অতিথি হতে হবে। আরে না না, আমি সাধারণ একজন মানুষ, তুই থাকলেই হবে। তুমি না থাকলে আমি এই চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারতাম না দিদি। আজ যা কিছু পেয়েছি সব তোমার ওই রাতের ঘাম আর কাদামাখা হাতের পরিশ্রমের ফল। আজ আপনাদের সামনে আমি যেটুকু দাঁড়িয়ে আছি তার সবটাই আমার দিদির জন্য। যেদিন আমাদের ঘরে চাল ছিল না, সেদিন দিদি নিজের খিদে চেপে আমায় খাইয়েছে। ভাগ্য আমাদের সহায় ছিল না, কিন্তু দিদির জেদ আমাদের ভাগ্য বদলে দিয়েছে। আয়েশা আজ তার মায়ের সেই শেষ স্মৃতি দুলজোড়া ফিরিয়ে এনেছে, কিন্তু ওটা এখন আর কেবল গয়না নয়, ওটা ওদের সংগ্রামের প্রতীক। অভাব ওদের অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু ওদের ভালোবাসা আর পরিশ্রম ওদের সব কিছু ফিরিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ঠিক কোন ধরনের গল্প দেখতে বেশি ভালো লাগে সেটা আমাদের কমেন্টে লিখে জানান।